পুরনো কলকাতার এই গলিতে সকাল হওয়ার সাথে সাথেই রিকশার টুকটাক আওয়াজ, মানুষের কোলাহল আর গলির কোণে চায়ের দোকানে বাজতে থাকা একটানা গান সবই একে অপরের সাথে ঢেউ তুলে চলেছে। সেসবের মাঝে এক নীরব পরিবেশে বসে বসে ভাবছি এখন কি লেখা যায়। কারণ সামনে প্রকাশকের কথা মতো একটি উপন্যাস জমা দিতে হবে এই মাসের শেষের দিকে। ব্যোমকেশের হাতেও এখন তেমন একটা কেস নেই, তাই সে বহাল তবিয়তে কয়েকদিন পায়ের ওপর পা তুলে সময় কাটাচ্ছে। তার সামনে এখন খোলা রয়েছে বড় বড় কিছু দরকারি কাগজের ফাইল, আর অনেকদিন খোলা পড়ে থাকার কারণে সেগুলোর মধ্যে হালকা ধুলোর স্তরও জমে গেছে। ব্যোমকেশ কোনো রকমে কাগজের পাতাগুলো একে একে তুলে পড়ে যাচ্ছিল। আমিও তার সাথে বসে একটু আধটু কথা বলছিলাম। এমন সময় পুটিরাম এসে উপস্থিত। বাবু, এক ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। নাম কি কিছু বলেছে? আগে না বাবু। ঠিক আছে, তুমি উপরে পাঠিয়ে দাও। কিছুক্ষণ পর ঘরে এসে প্রবেশ করল মধ্যবয়সী গাট্টাগোট্টা চশমা পরা এক ভদ্রলোক। নমস্কার ব্যোমকেশবাবু, আমার নাম কুঞ্জবিহারী মাইতি, ভবানী প্রেসের মালিক এবং সাপ্তাহিক বঙ্গবার্তা কাগজের মালিক ও সম্পাদক। নমস্কার, বসুন বসুন। তা আপনি হঠাৎ কোনো কেসের প্রয়োজনে নাকি? ঠিক সেই অর্থে খুন চুরির কেস নয়, আমার সমস্যাটা অন্য। কি সমস্যা একটু খুলে বলুন। এটা 5 দিন আগের ঘটনা। ভোরে ছাদে উঠে পায়চারি করছি, কোত্থেকে ওই টিয়াটা উড়ে এসে বসলো কার্নিশে। ভয় পাচ্ছে না, ঘাড় বেঁকিয়ে দেখছে আমায়, আর কক কক করে কি সব বলছে। মজা লাগলো। তারপর দেখি ওর পায়ে একটা পেতলের রিং পরানো। মনে হলো কারো পোষা পাখি পালিয়ে এসেছে। আগের দিন ছাদে ডাল শুকোতে দিয়েছিল, তাই কিছু পড়েছিল। পাখিটা নেমে তাই খুঁটে খুঁটে খেতে লাগলো। বুঝলাম ওর খিদে পেয়েছে। নিচে গিয়ে কিছু চাল আর গম এনে দেখি পাখিটা তখনও রয়েছে। ছড়িয়ে দিতেই টপা টপ চাল গম সাবড়ে দিল। তখন ছাদে মোড়ায় বসে ডাকলাম, আয় আয়। গুটি গুটি পাখিটা এসে হাজির হলো আমার পায়ের কাছে। টিয়াটার গায়ে হাত বুলিয়ে দিলাম, কিছু বলল না। একটু ভয় করছিল বটে। যা খড়র মতন ঠোঁট, ঠোক্কর দিলেই গেছি। তারপর পাখিটা আর সঙ্গ ছাড়ে না। ছাদ থেকে নেমে দোতলার বারান্দায় বসে চা খাচ্ছি। বেরোবো প্রেসে। পাখিটা উড়ে এসে ফের বসলো সামনের রেলিংয়ে। পাউরুটির টুকরো দিলাম, দিব্যি খেলো। গট গট করে পায়চারি করতে লাগলো বারান্দার রেলিং ধরে। তখন আমার মাথায় একটা ভাবনা জাগ, পাখিটাকে বেড়ালে না ধরে। আমাদের পাড়ায় গুচ্ছের বেড়াল ঘুরে, কার পোষ্য পাখি, তাই এমনি মাংস ঘেঁষা স্বভাব। বাড়িতে একটা পুরনো পাখির খাঁচা ছিল, তাতেই পুড়ে দিলাম পাখিটাকে। বাটিতে জল আর খাবার দিলাম, তারপর খাঁচা ঝুলিয়ে দিলাম বারান্দায়। গিন্নি আপত্তি করছিল। আমার স্ত্রী পশু পাখি পুষতে চায় না। বললাম দুপুরে ফিরে ওটার ব্যবস্থা করব। কারো পোষা পাখি পালিয়ে এসেছে, মালিককে খুঁজতে হবে। তা দুপুরে খেতে ফিরে দেখি গিন্নি ফায়ার। নাকি পাখিটা সামনে কে কে আবার মাঝে মাঝে পুটি পুটি বললে চেল্লিয়েছে। তা আমার গিন্নির ছোটবেলার ডাকনাম ছিল পুটি, তাতেই খেপেছে বেশি। পত্রপাঠ পাখি বিদায় করতে হুকুম দিল। তখন পাখিটা নিয়ে এলাম প্রেসে। খাঁচা শুদ্ধ বাইরের বারান্দায় ঝুলিয়ে রেখেছি যদি মালিককে চোখে পড়ে। বঙ্গবার্তায় পরপর 2 দিন বিজ্ঞাপনও দিয়েছি বর্ণনা দিয়ে, কিন্তু 4 দিন হয়ে গেল কেউ আসেনি টিয়াটা ক্লেম করতে। আচ্ছা, ঝঞ্ঝাটে পড়েছি। এই শুনে ব্যোমকেশ বলল, বুঝলাম, কিন্তু এতে ঝঞ্ঝাটের কি আছে? এখানে রইল না হয় কদিন, দুটো খেতে দেওয়া বই তো নয়। এর মালিককে খুঁজতে আপনি আমার কাজ অব্দি পৌঁছে গেছেন। রাতে তো এখানে রাখা যায় না, কেউ থাকে না প্রেসে। তাই আমার প্রেসের পিয়ন হারুকে বলে ঠিক করেছি ও পাখিটা বাড়ি নিয়ে যায় প্রেস বন্ধ হওয়ার সময়। ছোলা, ছাতু, লঙ্কা, টিয়ার এইসব খুব পছন্দের খাবার, সেগুলো হারুই ওকে দেয়। তাই রোজ ওকে 5 টাকা করে দিতে হয়। ডেইলি 5 কেন? কে জানে, হারু হিসেব করে বলে, তাই দিচ্ছি। কতটা নিজে মারে গড নোজ। উপায় কি? এক এক সময় ভাবি চুলোয় যাক, দিই ছেড়ে।
আমার মায়া হয় পোষা পাখির জন্য। তেমন সতর্ক তো নয়, বিড়ালে খাবে কিংবা দুষ্টু লোকে ধরে বাজারে বিক্রি করে দেবে। কেমন হাতে পড়বে, যত্ন করবে কিনা কে জানে। গুম মেরে গেলেন কুঞ্জবিহারী। ব্যোমকেশ কুঞ্জবাবুর এই আত্মত্যাগের প্রশংসা করার আগেই তিনি ফের ফোঁস করে ওঠেন। আরেক ঝামেলা হয়েছে, জনে জনে জবাব দিতে হচ্ছে। এইসব এই আমাকে জেরা করছে তারা সবাই। কুঞ্জবিহারী তার ঝাঁটা গোঁফ ফুলিয়ে চোখ মুখ ঘুরিয়ে নকল করেন। পাখিটা কবে কিনলেন, কোত্থেকে কিনলেন, কথা বলে, কি খায়, হেন তেন। ছাপার কাছে যারা আসছে তাদের প্রশ্ন তো আছেই, পথ চলতি চেনা লোকেরাও ঢুকছে এসব প্রশ্ন করতে। কাজকর্মে ডিস্টারবেন্স, সেই জন্য আপনার কাছে আসা। যদি এর মালিকের খোঁজ জোগাড় করে দিতে পারতেন। কিন্তু পাখির মালিকের খোঁজ করার আগে পাখিটাকে একবার দেখা দরকার। ওটা তো আপনার প্রেসেই আছে বললেন। চলুন একবার যাওয়া যাক। এসো অমর। এরপর আমরা কুঞ্জবাবুকে সঙ্গে নিয়ে তার প্রেসে এসে হাজির হলাম। তার প্রেসের বারান্দায় পাখিটাকে রাখা হয়েছে। খাসা দেখতে পাখিটা, চকচকে সবুজ গা, লাল বাঁকা ঠোঁট, ঘাড় বেঁকিয়ে টেরিয়ে দেখছে ব্যোমকেশকে। হঠাৎ পাখিটা খুব দ্রুত খানিক তীক্ষ্ণ নাকি সুরে ক্যাঁ ক্যাঁ করে ডেকে উঠল। এই যে ব্যোমকেশ বাবু, এই সেই পাখি। চলুন আপনার অফিসে বসে বাকি কথা বলা যাক। হ্যাঁ, আসুন আসুন, এই যে এদিকে। আমরা প্রেসের ভেতর ঢুকে ঘরের এক কোণে কাঠের পার্টিশন ঘেরা সম্পাদক মশাইয়ের চেম্বারে সে সবে বসেছি। এমন সময় এক ব্যক্তি সেখানে এসে উপস্থিত হলেন। এক বৈরাগী বাবু ওই পাখিটা নিয়ে কি জানি বলছেন, একবার আসুন তো। বৈরাগী বাবু? সে আবার কে? আচ্ছা, আপনাদের যার কথা বলছিলাম ও হলো আমার প্রেসের পিয়ন হারু। নমস্কার। আগে তাই তো ঠাউর হলো, গেরুয়া পরা, গলায় কণ্ঠি, কপালে তিলক, হাতে আবার একটানা। কি বলছেন? আগে বলছেন উনি পাখিটা নাকি কোনো বাড়িতে দেখেছেন। বটে বটে, নিয়ে এসো তাকে। নির্দেশ দেন কুঞ্জবাবু। হারু ভুল বলেন। যে মানুষটি আবির্ভূত হলেন তিনি নিঃসন্দেহে একজন বৈরাগী, মাঝবয়সী, প্রসন্ন হাসি হাসি মুখ। তিনি সম্পাদক কুঞ্জবিহারীর ঘরে ঢুকে নমস্কার জানালেন। বসুন। কুঞ্জবাবুর ইঙ্গিতে ব্যোমকেশের পাশের চেয়ারটায় বসলেন বৈরাগী। আপনার নাম? আগে পরাণ বৈরাগী। আপনি বাইরের পাখিটাকে দেখেছেন আগে? আগে তাই তো মনে হচ্ছে। তাই কেন, আমার অনুমান ঠিকই। অমনি পায়ে আংটি পরা, অমনি গড়ন। পাখিটা এখানে এলো কেমনে তাই ভাবছিলেম অবাক হয়ে। তবে খাঁচাটা অন্য। কোথায় দেখেছিলেন পাখিটা? সুরুলের পূব পাড়ায়, বলাই সরকারের বাড়ি। একতলায় ঝোলানো থাকতো খাঁচা শুদ্ধ এই পাখিটা। হপ্তা দুই আগেও দেখেছি। ও পাড়ায় গান গাইতে যাই যে মাঝে মাঝে। পাখিটা কার? বলাই সরকারের? তা ঠিক জানি না, মনে হয় নিচের তলায় একটা ছেলে থাকতো তার। ওরই ঘরের সামনে বারান্দায় ঝুলতো খাঁচাটা। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। কুঞ্জবাবু হাত জোর করে বিদায় জানান বৈরাগীকে। এই পাখির আসল মালিককে খুঁজছি, খবরটা পেয়ে খুব উপকার হলো। পরাণ বৈরাগী চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কুঞ্জবাবু টেবিল চাপড়ে বলে উঠলেন, যাক বাবা, এতদিন হদিশ মিলল। ব্যোমকেশ বাবু, আপনি এক্ষুনি বলাই সরকারের বাড়ির খোঁজে রওনা দিন। পাখিটার একটা গতি করুন। হ্যাঁ, মালিককে টুকে দিতে পারো যে পাখিটাকে খাওয়ানোর খরচ গোটা 20 টাকা আমার পকেট থেকে গেছে। বলাই সরকারের বাড়ি খুঁজে বের করলো ব্যোমকেশ। ছোট পুরনো দোতলা বাড়ি, নিচের তলা একদম বন্ধ, বাইরে বারান্দায় লাগোয়া ঘরখানা তালা মারা। বলাই বাবু, সরকার মশাই। অনেক ডাকাডাকির পর দোতলার জানলায় একজন শুকনো চেহারার বৃদ্ধ উঁকি দিলেন। বিরক্তি মেশানো ক্ষণক্ষণে গলায় প্রশ্ন করা হলো। কে? ঊর্ধ্বমুখ ব্যোমকেশ বলল, আগে আপনার বাড়ি থেকে একটা টিয়া পাখি হারিয়েছে কি? তা বলতে পারছি না। বৃদ্ধ নিরস গলায় উত্তর দেন। আপনাদের একটা টিয়া পাখি ছিল তো? হ্যাঁ, আমার নয়, নগেনের। ওই নিচে যে থাকে, আমার ভাড়াটে। তা নগেন বাবুর ঘর তো দেখছি বন্ধ, কখন আসবেন?
তা বলতে পারছি না। বৃদ্ধের কণ্ঠে বিরক্তি উপচে পড়ে। লিখে গেছে আসতে কদিন দেরি হবে। উনি কি একাই থাকেন? হ্যাঁ তো উনি বুঝি বাইরে গেছেন? হ্যাঁ, কোথায়? তা বলতে পারছি না। এইভাবে কথা চালানো কষ্টকর। ব্যোমকেশ বিনীতভাবে বলল, আগে একবার যদি নিচে আসেন, আমি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। সত্যান্বেষী? তা আমায় কি দরকার? বৃদ্ধের ভুরু কুঁচকায়। আগে ওই টিয়াটা নিয়ে একটু কথা বলবো, আর কিছু নয়। আমরা একটা টিয়া পাখি পেয়েছি। একজন বলল সেটা নাকি আপনার বাড়িতে দেখেছে, তাই আপনার কাছে জানতে এসেছি আর কি। আসছি, দাঁড়ান। বৃদ্ধ অদৃশ্য হলেন। একটু বাদে নিচের তলার একটা দরজা খুলে বলাইবাবু বেরোলেন। পরনে লুঙ্গির ওপর পাঞ্জাবি চাপানো। হয়তো ঘুম ভেঙে উঠে আসতে হয়েছে বলে বেজার মুখ করে রয়েছে। ব্যোমকেশ জিজ্ঞেস করল, তা নগেনবাবু কি বাইরে গেছেন? হ্যাঁ, তাই তো লিখে গেছে। 4 দিন আগে ভোরে উঠে দেখি ওই দরজার নিচ দিয়ে গলানো নগেনের একটা চিরকুট। তাতে লেখা কদিনের জন্য বাইরে যাচ্ছি, জরুরি কাজ, কবে ফিরবো ঠিক নেই। ব্যাস, আর তার ঘরেও তালা দেওয়া। নগেনবাবু কখন ঘরে ফিরেছিলেন সেদিন? কখন ফিরেছিল আর জানি না, তবে অনেক রাতে। আমি শুয়ে পড়ার পর, নইলে ঠিক দরজা খোলার শব্দ পেতাম। তা নগেনবাবু পাখিটা কোথায় রাখতেন? দিনের বেলায় ওই বারান্দায় ঝুলতো খাঁচা, রাতে ঘরে ঢুকিয়ে নিত। নগেনবাবু আগেও তো বাইরে গেছেন। গেছে, খুব কম, দুরাত্রির, গিয়েই পরদিন ফিরেছে। তখন পাখিটা কোথায় থাকতো? বোঝা যাচ্ছিল যে ব্যোমকেশের জেরায় বৃদ্ধের মেজাজ গরম হচ্ছে, ভ্রুকুটি বাড়ছে। ভ্যাটকানো মুখে জবাব দিলেন, শুনেছি কোথাও রেখে যেত, কার কাছে বলতে পারছি না। মহা মুশকিল। হঠাৎ একটা আইডিয়া খেলে গেল ব্যোমকেশের মাথায়। বলল, আপনি পাখিটা দেখলে চিনতে পারবেন সেটা নগেনের কিনা? তা পারবো। তবে দাদা একটা অনুরোধ, আমার সঙ্গে একবার রিক্সায় গিয়ে চট করে দেখে আসবেন ওটা নগেনের পাখি কিনা। আপনাকে নিয়ে যাব, আবার পৌঁছেও দেব। এই যাব আর আসবো, বড় জোর 8 ঘন্টা। ভবানী প্রেসের মালিক কুঞ্জবাবু পাখিটা নিয়ে ভারী মুশকিলে পড়ে গেছেন। উনি পাখিটা রেখেছেন কিনা কি করবেন, ও বাড়ি ছেড়ে নড়ছিল না টিয়াটা। পাছে বিড়ালে ধরে, তাই খাঁচায় পুরে রেখেছেন। বোঝা যায় পোষা পাখি। মালিককে খোঁজ করছেন। যদি ওটা নগেনবাবুর হয়, কদিন না হয় অপেক্ষা করি, হয়তো আরো খোঁজ করতে হবে। ভবানী প্রেসে আছে পাখিটা। ও, কুঞ্জ মাইতির কাছে? চলুন। মনে হলো যে বৃদ্ধ কুঞ্জবাবুকে চেনেন বা নাম শুনেছেন। পথে রিকশায় যেতে যেতে বলাই সরকার একটা নতুন খবর দিলেন। নগেন যাওয়ার আগের দিন রাত 7:30-8টা নাগাদ একজন অচেনা লোক এসে নাকি নগেনের খোঁজ করে। তখন অবশ্য নগেন বাড়ি ফেরেনি। নগেন কখন বাড়ি থাকে, কোথায় কাজ করে, এইসব জিজ্ঞেস করছিল। তো কত বয়স হবে নগেনবাবুর? এই আপনারই বয়সী, বছর 25-30। কদিন আছে আপনার বাড়িতে? এই বছর খানেক। লোকাল লোক? না, কোথায় বাড়ি ওর? মগরা, হুগলি ডিস্ট্রিক্ট। ভবানী প্রেসে খাঁচায় পোড়া পাখিটা মনোযোগ দিয়ে দেখে বলাইবাবু ঘোষণা করলেন, এই নগেনের পাখি বটে। ফিরে যেতে যেতে ব্যোমকেশ জিজ্ঞেস করলো বলাইবাবুকে, পাখিটা কতদিন এনেছেন নগেনবাবু? তা মাস 6। পাখিটাকে যত্নার্থী করতেন? তা করত। কতগুলো চিন্তা চকিতে খেলে যায় ব্যোমকেশের মাথায়। রাতে তো পোষা পাখি খাঁচা বা ঘর ছেড়ে বাইরে যায় না, মানে যারা নিশাচর নয়। তবে কি হাত ফসকে পালায়নি? পাখিটাকে ইচ্ছে করে বের করে দেওয়া হয়েছিল? কিন্তু কেন? কি এমন জরুরি দরকার? এভাবে ছেড়ে গেলে প্রিয় পাখিটা যে মারা পড়তে পারে তা না জানার কথা নয়। তবু গেছে। তোকে দিয়ে যাওয়ার ফুরসত অব্দি মেটেনি। সে রাতে যে লোকটা ডাকতে এসেছিল তার সঙ্গে এভাবে নগেনের উধাও হওয়ার যোগ আছে কি? ব্যোমকেশ জিজ্ঞেস করে বলাইবাবুকে, আচ্ছা, যে লোকটি সেই রাতে নগেনকে ডাকতে আসে সে কি ফের এসেছিল? তা বলতে পারছি না। জবাব দেন বলাইবাবু। মানে আমি আর কিছু জানি না।
আচ্ছা, নগেনবাবু কি রাত করেই ফেরেন? মাঝে মাঝে রাত করে, একা লোক, আড্ডা ফাড্ডা দিয়ে আসে। উনি করেন কি? রেডিও মেকানিক। তারা সাউন্ড নামে দোকানটায় চাকরি করে। ঘরে প্রাইভেটেও কাজও করে। এমনি বেশ ভালো ছেলে, কোনো গোলমাল ছিল না। আপনি ওকে ভাড়া দিলেন কিভাবে? জানতে চায় ব্যোমকেশ। পরিচিত কেউ নিয়ে এসেছিল? আলবাত, রেফারেন্স ছাড়া উটকো লোককে আমি ঘর ভাড়া দিই না। নিচু পট্টির শিবু ঘোষ, মানে হরেন ঘোষের বেটা, রেডিও টিভির মেকানিক, সেই নিয়ে এসেছিল নগেনকে। একখানা ঘর চাই, বিয়ে থা করেনি, একা থাকবে। তারা সাউন্ডে চাকরি পেয়েছে, গ্যারান্টি দিল ছেলে ভালো। ওর সঙ্গে কলকাতায় রেডিওর কাজ শিখতে গিয়ে চেনা, তাই দিলাম ভাড়া। তা একদিন ছিল, গড়বড় কিছু তো দেখিনি। বলাই সরকারের বাড়ি পৌঁছে ব্যোমকেশ ফট করে বলাইবাবুকে বলে বসলো, বাকিটা আপনার কাছে রাখুন, নগেনবাবু ফিরলে দেবেন। বলাইবাবু আঁতকে উঠলেন। খেপেছেন? বুড়ো বুড়ি থাকি পাখির ঝামেলা কে নেবে? আচ্ছা, সে যা হোক, ব্যবস্থা করা যাবে। নগেনবাবু ফিরলেই তাকে বলবেন যে বাকিটা আমাদের কাছে রয়েছে। বলাইবাবু বাড়ি ঢুকে গেলেন। ব্যোমকেশ কিন্তু তখনই বাড়ি ফিরল না। তার রিপোর্টার মন যেন একটা রহস্যের গন্ধ পাচ্ছে। হঠাৎ নগেনের এমন চলে যাওয়ার কারণটা জানা চাই। সেই লোকটার সঙ্গে কি গেল কোথাও? বাড়ি না অন্য কোথাও? দেখি এবারে তো একটু খোঁজ খবর করা যাক। ব্যোমকেশ গুটি গুটি পায়ে সামনের মোড়ে দোকানটার দিকে যায়। ওখানে চায়ের সঙ্গে দুপুরে রাতে ভাত রুটিও মেলে। তাই রাত 9টা, 9:30 অবধি দোকানটা খোলা থাকে। ওই দোকানের ছোকরা কাজের লোক রামু তার পরিচিত, বেশ চালাক চতুর ছেলে। রামু দোকানেই থাকে রাতে। রামু বলল, হ্যাঁ, একজন অচেনা লোক এই মঙ্গলবার রাতে খোঁজ করছিল নগেনদার। মজা কি জানেন? তার একটু আগেই নগেনদা এই দোকানেই ছিল, চা খাচ্ছিল। নগেনদা চলে যাওয়ার এই মিনিট 15 বাদে সেই লোকটা এলো, খোঁজ করলো। আচ্ছা, এই নগেন বাবু কখন বাড়ি ফেরে রাতে? আমি তো বললাম এই তো এইখানেই ছিল নগেন, রাতে যদি এখানে খাই আসবে ওই 9টা নাগাদ। লোকটা আবার জিজ্ঞেস করলো, আর কখন কোথায় খাই? আমি তো বললাম কখনো কখনো বোলপুরে হোটেলে খাই, আর কখনো কখনো এখানে। মানে মানে মুখটু বদলায় আর কি। আমি লক্ষ্য করেছি রাত 9:30 অব্দি লোকটা রাস্তার একটু আড়ালে দাঁড়িয়ে অপেক্ষা করছে, কিন্তু নগেনদা ফেরেনি। আর তারপরে আর দেখিনি লোকটাকে। নগেনবাবু কখন ফিরেছে? তা দেখিনি, তবে 10টার আগে নয়। ততক্ষণ আমি কাজ করছিলাম বাইরে, গেলে ঠিকই দেখতে পেতাম। ও ঘরের বারান্দায় পাখির খাঁচাটাও ঝুলছিল ততক্ষণ। নগেনবাবু কখন চলে গেছে দেখেছো? না, তবে রাত থাকতে থাকতেই গেছে। আমি ভোরে উঠে আগুন দিই, তার আগেই। তখন গেলে তো চোখে পড়তো। তারপর থেকেই তো দেখছি নগেনদার ঘর বন্ধ। আচ্ছা, সেই লোকটা নগেনবাবুর খোঁজ নিতে এসেছিল? না, আর আসেনি। কেমন দেখতে লোকটাকে? ভদ্রলোক, বেশ লম্বা চওড়া, রং কালো, দাড়ি গোফও আছে, খুব ঘন কালো চুল, লম্বা লম্বা জুলপি। তবে কেমন জানি একটু চোয়ার, এটাই মানে জামা প্যান্টটা একটু চোয়ার টাইপের মতো পড়েছিল। কত বয়স? কত হবে, এই 40-45 হবে। ব্যোমকেশ একটা টাকা বের করে রামুর হাতে দিয়ে বলল, রাখ এটা, বকালাম তার বকশিস। রামু টাকাটা তৎক্ষণাৎ পকেটে ভরে একগাল হেসে বলল, রিপোর্টার দাদা, বলো বলো, আর কি খবর চাই? এই লোকটা এলে বা নগেন ফিরলেই আমায় খবর দিবি, বুঝলি? আরে জরুর জরুর মিলেগা। ফাজিল রামু সেলাম জানিয়ে উত্তর দেয়। টিয়া পাখিটার গতি করার চাইতে অন্য চিন্তাই পেয়ে বসলো ব্যোমকেশকে। নগেনের রহস্যময় অন্তর থাকে। সে এবার ঢু মারল নিচু পট্টির শিবু ঘোষের কাছে। শিবু ঘোষ বাড়িতে ছিল না। সুরধ্বনি নামে রেডিও টিভির দোকানে সে কাজ করে, সেখানেই তাকে পাওয়া গেল। শিবু ঘোষ যুবকটি ভালো মানুষ টাইপের। ব্যোমকেশকে সে নামে চেনে। টিয়া পাখির ব্যাপারটা জানিয়ে নগেনের পরিচয় জানতে চাইলে সে বলল, ওর সঙ্গে একটা ইলেকট্রনিক স্কুলে কাজ শিখেছিলাম কলকাতায়। তখনই খুব ভাব হয়েছে, ভালো ছেলে ছিল। পাশ করে ও কলকাতার একটা দোকানে চাকরি নিল। আমি চলে এলাম বোলপুর। তারপর নগেনের সঙ্গে দেখা হতো খুবই কম, বছরের 3 এক।
বাদে একবার কলকাতায় গিয়ে শুনি এক দুঃখ সংবাদ, নগেন নাকি ডাকাতির কেসে ফেসে গিয়েছে, জেলে রয়েছে, মামলা চলছে। কেন ও এমন কাজ করলো ভেবে পেলাম না। ও নিজে নাকি ডাকাতি করেনি, কিন্তু ও যে ডাকাতির সঙ্গে জড়িত ছিল প্রমাণ হয়েছে। আর ওর ঘরে নাকি ডাকাতির মাল পাওয়া গেছে। কেসটা হলো কলকাতার একটা ফ্ল্যাটে বাড়িতে 3-4 জন লোক কায়দা করে দুপুরবেলা ঢুকে বাড়ির কর্তা গিন্নিকে মারধর করে প্রচুর টাকা আর সোনা দানা নিয়ে পালায়। নগেন একটু শৌখিন ছিল বটে, আর ওর একটা স্বাদ ছিল নিজের দোকান করবে, রেডিও টিভি। হয়তো সেই টাকা জোগাড়ের লোভেই। তবে ও রাজসাক্ষী হওয়ায় সাজা বেশি দিন হয়নি, মাত্র 1 বছর। তারপর নগেনের সঙ্গে হঠাৎ দেখা হলো বছরখানিক আগে বর্ধমান স্টেশনে। নগেন বলল যে ও বর্ধমানে একটা রেডিওর দোকানে কাজ করছে। খুব লজ্জিত ও কুণ্ঠিত মনে হলো তাকে। অকপটে স্বীকার করলো যে সে বদ সঙ্গে মিশেছিল, তার মতিভ্রম হয়েছিল। বলল যে আর কখনো সে এমন ভুল করবে না। কথায় কথায় বলল বর্ধমানের দোকানটায় তার মাইনে বড্ড কম, তাই অন্য কোথাও কাজ খুঁজছে। আমার সাহায্য চাইলো, কোনো কাজের খোঁজ আছে কিনা একটু বেশি মাইনেতে। তবে অনুরোধ করলো সে যে জেল খেটেছে সেটা আমি যেন ফাঁস না করি। বর্ধমানেও বলিনি, জানাজানি হলে তার চাকরি থাকবে না, তাহলে আর বাড়ির লোক না খেয়ে মরবে। কারণ বাড়িতে সে একমাত্র রোজগেরে, বিধবা মা আর অবিবাহিত বোন আছে দেশে। নগেনই তাদের একমাত্র ভরসা। করুণা হলো, তাই ওকে বোলপুরে তারা সাউন্ডে একটা কাজ জুটিয়ে দিলাম, খানিক বেশি মাইনেতে। খবর পেয়েছিলাম ও বেশ ভালোই কাজ করছে। তবে ইদানিং আমি বড্ড ব্যস্ত থাকতাম, তাই ওর সঙ্গে দেখা হতো কদাচিৎ। কি জানি কেন এমন হলো হঠাৎ। ওর বাড়ির ঠিকানা জানেন? ঠিকানা তা জানি না। মগরা, হুগলি ডিস্ট্রিক্ট। স্টেশনের কাছে ওদের বাড়ি। মায়ের নাম বিভাবতী দেবী। আপনি কি ওর বাড়িতে চিঠি দেবেন? তাই দেবো ভাবছি। হয়তো কোনো জরুরি কাজে হঠাৎ বাড়ি যেতে হয়েছে। বাকিটা নিয়েই হয়েছে সমস্যা। হ্যাঁ, ওর খুব পাখির শখ। কলকাতার মেসেও একজোড়া মুনিয়া পুষেছিল। ব্যোমকেশের ভাবনা অন্য খাতে বইতে শুরু করে। একজন অচেনা লোক যে সেদিন খোঁজ করেছিল নগেনের, সেটা শিবুকে বলার প্রয়োজন বোধ সে করেনি। নগেনের পূর্ব ইতিহাস এবং আগন্তুকের বর্ণনা মিলিয়ে তার মনে হলো যে কোনো কুকর্মের ধান্দায় কি নগেন হঠাৎ বোলপুর ছেড়েছে ওই কালো লম্বা দাড়ি গোঁফওয়ালা লোকটার সঙ্গে। অসৎ সঙ্গে একবার জড়িয়ে পড়লে তার প্রভাব এড়ানো কঠিন। সন্ধ্যায় ব্যোমকেশ ভবানী প্রেসে ফিরে রিপোর্ট করতে সম্পাদক কুঞ্জবিহারী গোমরা মুখে বললেন, তাহলে সেই নগেন না খগেন কবে ফিরবে সেই অপেক্ষায় থাকতে হবে। দূর তেরি, এর চেয়ে বরং ভাববেন না, আমি বাকিটা নিয়ে যাচ্ছি। আমি আর অমর ওকে মহা আদরে রাখবো। সেটা তোমার ব্যাপার, আমার এ নিয়ে মাথা ব্যথা নেই। মালিককে পটাতে পারলে রাখবে বাকিটা। খাঁচা শুদ্ধ টিয়া নিয়ে ব্যোমকেশ সন্ধ্যায় বাড়ি ঢুকলো। আমি বললাম, বুঝলে, আমার মনে হচ্ছে এর মালিক আর ফিরবে না। ব্যোমকেশের মাথায় তখন প্ল্যান খেলছে। কাল পরশুই যাব মগরা। টিয়ার মালিক উধাও হওয়ার রহস্যটা দিব্যি জটিল মনে হচ্ছে। ব্যোমকেশ তারা সাউন্ডে খবর নিয়ে জানলো যে একটা কালো লম্বা প্যান্ট শার্ট পরা লোক গত মঙ্গলবার রাত 8টা নাগাদ নগেনের খোঁজ পড়েছিল। তবে নগেন তার আগেই বেরিয়ে গিয়েছিল। তারপর তো ফেরেই না বলে কয়ে এভাবে ছুটি নেওয়া, ওর মাইনে কাটা যাবে। মগরা স্টেশনের কাছে নগেন দাসের মা বিভাবতী দেবীর বাড়ি খুঁজে পেতে খুব অসুবিধে হলো না ব্যোমকেশের। জীর্ণ একতলা কোঠা বাড়ি, অনেকগুলো ঘর, বাড়ির চারপাশে বড় বড় গাছ আর ঝোপঝাড়। তবে সামনে উঠোনটুকু তকতক করছে। মনে হয় একদা এদের অবস্থা ভালোই ছিল, তবে এখন পড়ে গেছে। সাদা থান পরা এক প্রৌঢ়া দাওয়ায় বসে কি জানি করছিলেন। ব্যোমকেশকে এগোতে দেখে মাথায় ঘোমটা টেনে তাকিয়ে থাকেন তিনি। আচ্ছা, আপনি কি নগেন দাসের মা বিভাবতী দেবী? নমস্কার করে বলে ব্যোমকেশ। চকিতে ভদ্রমহিলা কেমন ত্রস্ত হয়ে ওঠে, তবে ঘাড় নাড়েন সম্মতি জানিয়ে। নগেন দাস কি এখানে আছেন? প্রশ্ন করে ব্যোমকেশ। আবার ঘাড় নাড়েন মহিলা, অর্থাৎ না। ইতিমধ্যে একটি সুশ্রী যুবতী মেয়ে এসে দরজায় দাঁড়িয়েছে। তার পরনের শাড়ি প্রৌঢ়ার মতনই ময়লা। আমি কলকাতা থেকে আসছি। নগেন দাসের বিষয়ে একটু কথা বলতে চাই, জানালো ব্যোমকেশ। বিভাবতী দেবী এবার ভীত অস্ফুট স্বরে বলে ওঠেন,
কেন কেন? কোথায় বসা যায়? ব্যোমকেশ এদিক ওদিক তাকাতে মেয়েটি একটি টুল এনে রাখে, তার উপরে সে বসে। মেয়েটি বোধহয় নগেনের বোন। উৎসুকভাবে তাকিয়ে থাকে মেয়েটি। ব্যোমকেশ বলল, নগেন দাস তো বোলপুরে চাকরি করেন। হুম। মৃদুস্বরে জবাব দেন বিভাবতী দেবী। সে নগেনবাবু কি কয়েকদিনের মধ্যে বাড়ি এসেছেন? না তো। উনি গত মঙ্গলবার রাতে হঠাৎ কোথাও গেছেন। কোথায় গেছে জানেন? হ্যাঁ? মা মেয়ে দুজনের কণ্ঠ থেকে যেন আর্তনাদ বেরোয়। মেয়েটি বলে ওঠে, সে কি এখনো ফেরেনি? ব্যোমকেশ বুঝল যে নগেনের অন্তর্ধানে এরা খুব ঘাবড়ে গেছে, যেন কিছু একটা আশঙ্কা করছে। কিন্তু একটা জোয়ান ছেলে না হয় কদিন বাইরে গেছে, তাতে অত নার্ভাস হওয়ার কারণ কি? ব্যোমকেশ চারপাশটা একবার দেখে নেয়। না, তাদের কথা কেউ শুনতে পাবে না, কাছাকাছি বাড়ি নেই। সে নিচু গলায় বলল, দেখুন, নগেনবাবুর পূর্ব ইতিহাস আমি জানি। মঙ্গলবার রাতে তার হঠাৎ চলে যাওয়াটা বেশ রহস্যজনক। বোলপুরে কাউকে কিচ্ছু বলে যাননি। কিছু হদিশ পেতে পারি কিনা জানতে আপনার কাছে এসেছি। ব্যোমকেশ অল্প কথায় টিয়া পাখির সূত্র ধরে নগেনকে খোঁজ করার বৃত্তান্ত জানায়। সে রাতে যে একজন অচেনা লোক নগেনের খোঁজে এসেছিল তাও বলে। জিজ্ঞেস করে, নগেনবাবু কোথায় যেতে পারে আন্দাজ করতে পারেন? কোনো আত্মীয় বা বন্ধুর বাড়ি? মা মেয়ে চোখাচোখি করে, তাদের চোখে মুখে ভয়ের ছাপ। বিভাবতী দেবী বিড়বিড় করেন, কি জানি কোথায় গেল। ব্যোমকেশের স্থির বিশ্বাস হয় এরা কিছু চেপে যাচ্ছে। তবে নগেন উধাও হওয়ার ব্যাপারে এরা যে শঙ্কিত হয়েছে সেটা চোখে মুখে ফুটে উঠেছে। ব্যোমকেশ এবার সোজাসুজি প্রশ্ন করল বিভাবতী দেবীকে। আপনারা কি নগেনের কোনো বিপদের ভয় করছেন? একটা গভীর নিঃশ্বাস ফেলে বিভাবতী মেয়ের দিকে একবার তাকিয়ে নিয়ে করুণ স্বরে বললেন, হ্যাঁ বাবা। দেখুন, আগেই বলেছি আমি একজন রিপোর্টার। নগেনবাবুর বিপদে আমি যদি কোনো সাহায্য করতে পারি খুশি হব। তাই কি আশঙ্কা করছেন যদি একটু খুলে বলেন। আচ্ছা, আপনার ছেলে তার পুরনো অসৎ সঙ্গ কি সম্পূর্ণ ত্যাগ করতে পেরেছিলেন? বিভাবতী জোর গলায় বলে উঠলেন, হ্যাঁ বাবা, সে আমার কাছে প্রতিজ্ঞা করেছিল আর কখনো কুসঙ্গে মিশবে না। আমি নিশ্চিত জানি সেই প্রতিজ্ঞাও ভাঙবে না। বাপ মরা ছেলে মেয়ে দুটিকে আমি অনেক কষ্টে মানুষ করেছি। ওরা দুটিও আমায় খুব শ্রদ্ধা ভক্তি করে। ও কি বিপদের ভয় করছেন? ব্যোমকেশের চিন্তা এবার রহস্যে নতুন কিছু ক্লু পাবার আশায় উন্মুখ হয়। বিভাবতী দেবী নতমুখে কাতর কণ্ঠে বলেন, তুমি তো জানো বাবা, নগেন কর্মদোষে জেল খেটেছে। তবে সাজা বেশি হয়নি রাজসাক্ষী হওয়ায়। ওর কাছ থেকে ডাকাতির অনেক মাল পাওয়া যায়। তাছাড়া ওর মুখে খবর পেয়েই ডাকাতির প্রায় বাকি সব মাল উদ্ধার করে পুলিশ। ডাকাতগুলোর শাস্তির প্রধান কারণও নগেনের সাক্ষী। জেলে যাবার সময় ওই দলের পান্ডা নাকি নগেনকে ভয় দেখিয়েছিল যে জেল থেকে বেরিয়ে সে নগেনকে খুন করবে, এই বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিতে। ওই লোকটার জেল হয় 6 বছর। বছর খানেক আগে সেই সর্দারটা ছাড়া পেয়েছে। নগেন খেয়াল রেখেছিল কবে ওই লোকটা ছাড়া পাচ্ছে। নগেন জেল থেকে বেরিয়ে কিছুদিন কলকাতায় আর বর্ধমানে কাজ করে, তারপর যায় বোলপুর। ভালো কাজ জানে বলে ওর চাকরির অভাব হয় না। তবে সে যে জেল খাটা আসামি সেটা গোপনে রাখে। আগেকার চেনাশোনাদের থেকে দূরে থাকে। লজ্জায় বাড়িতেও খুব কম আসতো। এলেও লুকিয়ে লুকিয়ে আমাদের সঙ্গে দেখা করত। টাকা পাঠাতো মানি অর্ডারে। তবে বোলপুর যাবার পর এখানে চিঠি বা মানি অর্ডার করতো না, পাঠাতো ত্রিবেণীতে আমার এক সইয়ের কাছে। আমরা সেখানে গিয়ে নিয়ে আসতাম, পাছে এখানকার পোস্ট অফিস থেকে ওর ঠিকানা বেরিয়ে যায় সেই ভয়ে। এখানে কেউ জানে না নগেন এখন কোথায় থাকে। 3 দশেক আগে একটা লোক আসে এখানে, নগেন কোথায় জানতে চায়। আমরা প্রথমে বলতে চাইনি, কারণ সেই দলের সর্দারটা যে জেল থেকে বেরিয়েছে নগেন বলেছিল। শেষে লোকটা হুমকি দেয় যে নগেনের ঠিকানা না বললে আমাদের সর্বনাশ করবে। তখন ভয়ে বলতে বাধ্য হই নগেনের বোলপুরের ঠিকানা। লোকটা শাসিয়ে যায় ওর এখানে আসার কথা যেন কাউকে না বলি, আর ভুল ঠিকানা দেওয়া হয়েছে বুঝলে আমাদের নিস্তার নেই।
তা লোকটা চলে যাওয়া মাত্রই আমি নগেনকে চিঠি দিয়ে খবরটা জানাই, কারণ লোকটার চেহারা দেখে সন্দেহ হয়েছিল যে এই সেই টাকার দলের পান্ডা। নগেনের মুখে তার বর্ণনা শুনেছিলাম আমি। ওকে দলের লোক নাকি ওস্তাদ বলে ডাকতো। তা বাবা, তুমি যে লোকটার কথা বলছো যে নগেনের খোঁজ করছিল, বর্ণনা শুনে মনে হচ্ছে ওই সেই ওস্তাদ। জানি না নগেন ওর খপ্পর থেকে পালাতে পারলো কিনা। বলেই বিভাবতী দেবী কেঁদে ফেললেন। অর্থাৎ নগেন যদি পালাতে না পারে, যদি খুন হয়ে যায় ওস্তাদের হাতে। নগেনের অন্তর্ধানের এই নতুন কারণটা জেনে বোমকে শতবার কি সান্ত্বনা দেবে ভেবে পায় না। বলে, অত দুশ্চিন্তা করবেন না, নগেনবাবু হয়তো আপনার চিঠি পেয়ে সতর্ক ছিলেন, ওস্তাদ যেতেই গা ঢাকা দিয়েছেন। একটা কথা বলে যাই, নগেনবাবুর কোনো খবর পেলে বা সেই ওস্তাদ ফের এলে আমায় তক্ষুনি জানাবেন। আমার ঠিকানা রেখে যাচ্ছি। হ্যাঁ, ওস্তাদের বর্ণনাটা আর একবার ভালো করে বলুন তো। বিভাবতী দেবী বললেন। মন দিয়ে শুনে নিল ব্যোমকেশ। মগরা থেকে সোজা কলকাতায় ফিরলাম আমরা। লালবাজারে পুলিশ ডিপার্টমেন্টের এক অ্যাসিস্ট্যান্ট কমিশনার তার বিশেষ পরিচিত। তার সাহায্যে কিছু খবর জোগাড় করতে হবে। বাড়ি ফিরতেই ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, তোমার কি মনে হয় ব্যোমকেশ, টিয়াটার কি হবে? ফেরত নেবে নাকি? সম্পাদক কুঞ্জবিহারী তো ব্যোমকেশের মুখে নগেন বৃত্তান্ত শুনে প্রায় লাফিয়ে উঠলেন। চেয়ার ছেড়ে আধখানা উঠে টেবিলে দুম করে একটা ঘুষি বসিয়ে হুঙ্কার দিলেন, মার্ভেলাস! খুন, মার্ডার, নাটক জমে গেছে হে। ব্যোমকেশ বাবু, আপনি ফলো করে যান। ব্যাপারটা শেষ পর্যন্ত কি দাঁড়ায় দেখে বঙ্গবার্তায় একখানা স্টোরি ছাড়বো, দুর্দান্ত হবে। কাটতি বেড়ে যাবে কাগজের। হু হু বাবা, ভাগ্যিস টিয়াটা আমার নজরে পড়েছিল। ধরলাম ভাগ্যিস, তাই তো এমন একটা ইন্টারেস্টিং ঘটনার ক্লু মিলল। আচ্ছা, স্টোরিটার নাম কি দেওয়া যায়? কপালে বার দুই পেনের টোকা মেরে সম্পাদক মশাই ঘোষণা করলেন, হ্যাঁ, পেয়েছি, টিয়া রহস্য। ব্যোমকেশ গেল নগেনের বাড়িওয়ালার কাছে। বলাইবাবু তেড়ে ফুঁড়ে উঠলেন, দেখুন মশাই নগেনের কাণ্ড। একজনের ট্রানজিস্টার সারাবে বলে ঘরে এনে রেখেছিল, নাকি 2-3 দিনে দেবে বলেছিল। 7-8 দিন হয়ে গেল, বাবুর পাত্তা নেই। খুব হম্বিতম্বি করে গেছে লোকটা। বলছিল তালা ভেঙে ঘরে ঢুকে তার ট্রানজিস্টার নিয়ে যাবে। তা অবশ্য হতে দিইনি, তবে বলেছি এ মাসের ভাড়া দেওয়া আছে, 12 দিন বাদে মাস শেষ। ততদিনে না ফিরলে সাক্ষী রেখে তালা খুলে নিয়ে যাক তার রেডিও, আমার আপত্তি নেই। হ্যাঁ, নগেনের একটা চিঠি এসেছে। চিঠি কই দেখি। ইংল্যান্ডটা দিতে বলাইবাবু ইতস্তত করছিল। ব্যোমকেশ ভরসা দিল, আমায় দেখাতে কোনো ভয় নেই। নগেনের এই হঠাৎ উধাও হওয়াটা বেশ রহস্যজনক। আমি ওর বাড়ি গিয়েছিলাম, ও বাড়ি যায়নি। ওর বাড়ির লোকও জানে না ও কোথায় গেছে। তারা খুব চিন্তিত হয়েছে। বঙ্গবার্তার তরফ থেকে আমি ইনভেস্টিগেট করছি কেসটা। দরকার হলে পুলিশেও ইনফর্ম করব। সাহস পেয়ে বলাইবাবু ব্যোমকেশের হাতে চিঠিটা দিলেন। ব্যোমকেশ ইংল্যান্ডটা খুলে দেখল যে এটা নগেনের মায়ের চিঠি, যে চিঠিতে তিনি নগেনকে সাবধান করে দিয়েছিলেন ওস্তাদ সম্বন্ধে। ডাক বিভাগের কৃপায় একদিনে এলো চিঠিটা। ব্যোমকেশ ভাবল, তবে তো নগেন সতর্ক হবার সুযোগ পায়নি। ও তাহলে নির্ঘাত ওস্তাদের আগমন লক্ষ্য করে গোপন। হয়তো সে যখন সামনের দোকানটায় বসে চা খাচ্ছিল তখন, তাই উঠে তড়িঘড়ি পালায়। তারপর ঘরে আসে লুকিয়ে লুকিয়ে। কিন্তু কথা হলো যে নগেন কি ওস্তাদের চোখ এড়িয়ে নিরাপদে পালাতে পেরেছিল? ওস্তাদ ধূর্ত বদমাস, হয়তো আড়াল থেকে নজরে রেখেছিল নগেন কখন ঘরে ফেরে। তারপর পলাতক নগেনকে যদি সে ফলো করে, শেষে সুবিধা মতো কোথাও পেয়ে নিখেশ করে। ব্যোমকেশ চায়ের দোকানে রামুকে ডেকে বলল, মনে রাখিস, যদি নগেন ঘরে ফেরে বা সেই কালো গুন্ডা টাইপ লোকটা আসে, সঙ্গে সঙ্গে আমায় খবর দিবি। অমনি বকশিস পাবি কিন্তু। ব্যোমকেশ একখানা 1 টাকার নোট রামুর হাতে দিয়ে বলল, এনে অ্যাডভান্স। রামু অমনি একটা স্যালুট ঠুকে বলল, জহুকুম জহুকুম। ব্যোমকেশ প্রত্যেকদিন অনেকগুলো দৈনিক খবরের কাগজ এনে উল্টে পাল্টে দেখে। একদিন কৌতূহলী হয়ে আমি জিজ্ঞেস করলাম, কি এত মনোযোগ দিয়ে পড়ছো? কোনো বেওয়ারিশ মৃতদেহ পাওয়া গেছে কিনা খুঁজি। পুলিশ ডিপার্টমেন্ট থেকে বিজ্ঞাপন দেয়, কখনো কখনো নিউজ হিসেবেও বেরোয়। এমন মৃতদেহ কাছাকাছি শহরে মর্গে রেখে দেয়।
আমি কয়েকটা গিয়ে দেখেও এসেছি, নগেনের খোঁজ মেলেনি অবশ্য। তুমি কি ভাবছো সত্যিই নগেন খুন হয়ে যেতে পারে? সে সম্ভাবনা খুবই। যদি খুন না হয় নগেন ফিরবে। ফিরবে তো মনে হয়, তবে কবে বলা যায় না। ওর কিছু জিনিসপত্র পড়ে আছে নিজের ঘরে, তাছাড়া রেডিওর দোকানে মাইনে বাবদ ওর কিছু টাকাও পাওনা আছে। ফিরলে আর এখানে থাকছে না, টুক করে এসে জিনিসপত্র মাইনে নিয়ে পালাবে। খাঁচা শুদ্ধ পাখি নিয়ে যাবে কোথায়? আমি বললাম, আমি ধরে নিয়েছি যে টিয়া পাখিটা আমাদেরই সম্পত্তি হয়ে গেছে। আরও একবার ব্যোমকেশ গেল লালবাজারে, থানার দারোগার সঙ্গেও দেখা করল। সেদিন সকাল 11টা নাগাদ ব্যোমকেশ বাড়িতে বসে খবরের কাগজ ওল্টাচ্ছিল। সহসা গেটের সামনে রামুর আবির্ভাব। কিরে রামু? জিজ্ঞেস করে ব্যোমকেশ। রামু ব্যোমকেশকে কাছে আসতে ইশারা করে। ব্যোমকেশ দ্রুত পায়ে তার কাছে যায়। রামু ফিসফিসিয়ে বলে, আমায় জিজ্ঞেস করছিল নগেনদা ফিরেছে কিনা। নগেনদার ঘরের সামনেটাই ঘুরে দেখলো, তারপর? তীব্র উদ্বেগ ফোটে ব্যোমকেশের কথায়। তারপর চলে গেল। কোথায়, কোন দিকে? রামু মিচকে হাসে, বলে, ব্যোমকেশ দা, বকশিস খেয়েছি, কাজে ফাঁকি পাবেন না। এই রামচন্দ্র সে পাত্তর নয়। 1 কেজি পেঁয়াজ আনতে বলেছিল মালিক। লোকটা পা চালাতেই টপ করে পয়সা চেয়ে থলি হাতে লোকটার পিছু নিল। বাজারের দিকেই যাচ্ছিল লোকটা। দেখে নিলুম ও কোথায় ঢুকছে। কোথায়? ইন্ডিয়া বোর্ডিং হাউস। শটান ঢুকে গেল ভেতরে। একটু অপেক্ষা করে হোটেলটায় আমিও ঢুকে পড়লাম। আরে আমার পড়ার পঞ্চা ওখানে কাজ করে, ওকেই জিজ্ঞেস করলাম। আর জিজ্ঞেস করাতেই সে বলল আজ সকালেই 22 নম্বর রুমে উঠেছে লোকটা, একাই উঠেছে। ব্যাস, তারপর সোজা চলে এসেছি আপনার কাছে। এবার পেঁয়াজ নিয়ে ফিরবো আর কি। লোকটার কপালে কাটা দাগটা লক্ষ্য করেছিল? আলবাত আলবাত লক্ষ্য করেছি। লোকটা সন্দেহ করেনি তো? ফলো করছিস? খেপেছেন স্যার। অনেক দূর থেকে পথের লোকের ভিড়ের মধ্যে মিশে তাকে ফলো করেছি। এই রামুকে ধরা অত সোজা নয়। রামু চলে যাওয়ার মিনিট কয়েকের ভিতর ব্যোমকেশ পথে নামল, সোজা গেল থানায়। আধ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ অ্যারেস্ট করলো ওস্তাদকে ইন্ডিয়া বোর্ডিং থেকে। এ নিয়ে একটু উত্তেজনা হলো বটে জনতার মধ্যে, কে লোকটা, ব্যাপারটা কি। কিন্তু থানার দারোগা বিশেষ মুখ খুললেন না, শুধু জানালেন যে লোকটা দাগি আসামি, পালিয়ে বেড়াচ্ছিল। হেডকোয়ার্টার্সের ইনস্ট্রাকশন ছিল একে অ্যারেস্ট করার। 2 দিন বাদে ব্যোমকেশ ফের মগরায় হাজির হলো বিভাবতী দেবীর কাছে। এসো বাবা। ব্যোমকেশকে আহ্বান জানালেন বিভাবতী দেবী। মিনুও কৌতূহলী মুখে কাছে এসে দাঁড়ায়। নগেনের কোনো খবর পেলেন? জানতে চায় ব্যোমকেশ। কই না তো, তুমি কিছু পেলে? বিভাবতী দেবী জিজ্ঞেস করেন। ব্যোমকেশ বলল, আমি হ্যাঁ পেয়েছি। কি? মা মেয়ে দুজনেরই কণ্ঠে উদ্বেগ ভরা প্রশ্নটা বেরোয়। ব্যোমকেশ চট করে কোনো জবাব না দিয়ে বেশ কিছুক্ষণ দুজনেরই মুখে তীক্ষ্ণ দৃষ্টি বোলায়। তারপর ধীর স্বরে বলে, নগেনবাবু যে নিরাপদে আছেন কোথাও এটুকু আমি জানতে পেরেছি। তার ঠিকানাটা জানি না এখনো, তবে সেটা আপনারা জানেন। এ বিষয়ে আমি নিশ্চিন্ত। আমরা? না না। প্রবল প্রতিবাদ করে ওঠে মা এবং মেয়ে। ব্যোমকেশ মৃদু হেসে বলল, আমার চোখে ফাঁকি দিতে পারেননি। বেপাত্তা ছেলের কোনো খবর না জানলে যতটা দুর্ভাবনা ফোঁটা উচিত ছিল, তার বিন্দুমাত্র চিহ্ন দেখলাম না আপনাদের চোখে মুখে। আমি না হয় জানতে পেরেছি যে আপনার ছেলে এখনো জীবিত, কিন্তু সে খবর তো আপনাদের কাছে পৌঁছবার কথা নয়, অন্তত আমি যেভাবে জেনেছি। তার মানে আপনারা খবর পেয়েছেন অন্য সূত্রে। খুব সম্ভব নগেনবাবুই স্বয়ং আপনার ত্রিবেণীর সইয়ের বাড়িতে গোপনে চিঠি দিয়েছেন, তাই না? মাথা নিচু করে মৃদু কণ্ঠে স্বীকার করেন নগেনের মা। হ্যাঁ বাবা, ঠিকই ধরেছ, তবে ওর ঠিকানাটা। তিনি ইতস্তত করেন। ব্যাস ব্যাস, তার ঠিকানা আমি জানতে চাইছি না। আমি শুধু বলতে এসেছি যে নগেনবাবুকে চিঠি লিখে কয়েকটা খবর জানিয়ে দিন। কি খবর? মাথা তুলে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে জিজ্ঞেস করেন বিভাবতী দেবী। ব্যোমকেশ বলল, 1 নম্বর, ওস্তাদকে অ্যারেস্ট করেছে পুলিশ। সে কি? কেন? মা মেয়ে চমকে ওঠে। কারণ ওস্তাদ জেল থেকে বেরোবার কিছু বাদে দল জুটিয়ে ফের এক জায়গায় ডাকাতি করে। পুলিশ তার প্রমাণ পেয়েছে, তাকে খুঁজছিল ধরতে। ওস্তাদ গা ঢাকা দেয়, তারপর দাড়ি গোঁফ গজিয়ে চেহারা পাল্টায় খানিক। সেই চেহারা নিয়েই আসে আপনাদের কাছে। এরপর নগেনবাবুর সন্ধানে যায় বোলপুর, খুব সম্ভব প্রতিশোধ নিতে। সেদিন নগেনবাবু দৈবাত তাকে বাড়ির কাছে দেখেই চিনে ফেলেন, তাই সেই রাতেই প্রাণ ভয় পালান, ফলে বেঁচে যান।
আমি ওস্তাদের ব্যাপারে কলকাতায় পুলিশ ডিপার্টমেন্টে খোঁজ নিতে গিয়ে জানতে পারি তার এই নতুন কীর্তি, মানে ফের ডাকাতির কথা। আমি বোলপুর থানাকে সতর্ক করে দিয়েছিলাম, নিজেও চোখ রাখছিলাম। দুদিন আগে ওস্তাদ আবার বোলপুরে নগেনবাবুর খোঁজ করতে আসার পরই সে অ্যারেস্ট হয়। সুতরাং নগেনবাবু এখন নির্ভাবনায় বোলপুরে আসতে পারেন, তার জিনিসপত্র বাকি মাইনে নিয়ে যেতে পারেন, ইচ্ছে করলে বোলপুরে কাজও করতে পারেন। তাকে জানিয়ে দেবেন এসব। ভাগ্যিস আপনার চোখকে ওস্তাদ ফাঁকি দিতে পারেনি, তাই ওকে এত সহজে গ্রেফতার করা সম্ভব হলো। ও বাবা, কি যে নিশ্চিন্ত হলাম। তোমায় যে কি বলে আশীর্বাদ করব। আনন্দে বিভাবতী দেবীর চোখে জল এসে যায়। ব্যোমকেশ শেষে বলে, নগেনবাবুকে আর একটা কথা জানাবেন যে আমার একটি প্রার্থনা আছে। মানে এটা ঠিক আমার প্রার্থনা নয়, বলতে পারেন আমার ভাইপো ভাইজির আবদার, যারা নগেনবাবুর টিয়া পাখিটা দেখাশোনা করছে। পাখিটার উপর ওদের ভীষণ মায়া পড়ে গেছে, তাই যদি পাখিটা ওদের দান করেন নগেনবাবু, ওরা বড্ড খুশি হয়। হ্যাঁ বাবা, পাখিটা ওরা নিক। আমি নগেনের হয়ে পাখিটা ওদের দান করছি। তোমার এত বড় উপকারের এই সামান্য প্রতিদানটুকু দিতে পারবো না। জানলে নগেন খুশি হয়ে তার টিয়েটা দিয়ে দেবে। তোমার ভাইপো ভাইজির কাছে ওটা সুখে থাকুক। ব্যোমকেশ উঠল, তার কাজ হাসি। এবার বঙ্গবার্তার জন্য জমাটি একখানা লিখে ফেলা যাক।